সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুশল পাহাড়ি। ভাদ্রের শেষে মনোহরপুরে বেড়াতে গিয়েছিলুম সেবার। কাছেই অরণ্যময় সুন্দরগড় স্টেট। মনোহরপুরের স্থানটা চারিধারে শৈলাচলে ঘেরা। বেড়াতে এসেছিলুম দুদিনের জন্য। এখানে থাকবো ঠিক করেছিলুম ডাকবাংলোয়, কিন্তু আলাপ হয়ে গেল স্থানীয় এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে। তিনি নিয়ে গেলেন তার বাসায়, ছাড়লেন না কিছুতেই। আমি বললাম, আপনার অসুবিধে হবে, হয়তো বেশি দিন থাকবো। তিনি মৃদু হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আহ বাঁচলুম, 2 মাসেরও বেশিও কি থাকবেন? না, থাকুন না। না না, তবে কেন কিন্তু করছেন? প্রবাসী বাঙালির বন্ধু বাঙালি, স্বদেশে তা নয়। জানেন তো সঞ্জীববাবুর উক্তি, যতদিন ইচ্ছে থাকুন, নিজের বাড়ি মনে ভাববেন। মনোহরপুর থেকে 9 ক্রোশ দূরে কুশল পাহাড়ের ভৈরবথান, অর্থাৎ দেবতার ক্ষেত্র। একদিন মন্মথবাবু বললেন, যাবেন সতীশবাবু? একটা খুব ভালো জায়গায়। কোথায়? ভালো একজন সাধু আছেন ওখানে। বড্ড জঙ্গল, রাস্তাও দুর্গম, গরুর গাড়িতে যেতে হবে। জঙ্গল আছে তো? বড় জঙ্গল, তবে যাব। সুন্দরগড় আরণ্য প্রকৃতির লীলা নিকেতন। পথে পথে করম গাছের ফুলের ঝরা পাপড়ি বেছানো, লম্বা ঠোঁট ধনেশ পাখি ও বনটিয়া ডালে ডালে বেড়াচ্ছে। ক্বচিৎ কোনো পর্বতচূড়ায় প্রভাতের সোনালি রোদ এলানো, ক্বচিৎ কোনো পার্বত্য ঝর্ণার জলের ধারে লোহাজালে ফুল ফুটে পাথর ঢেকে ফেলেছে। পথেরও শেষ নেই, অরণ্যেরও শেষ নেই, মুক্ত শৈলমালা বেষ্টিত ভূমিশ্রীরও শেষ নেই, প্রান্তরেরও শেষ নেই। বনে বনে ময়ূর, বনে বনে কুটরা, ভালুক, লেপার্ড। গরুর গাড়ি চলছে মন্থর গতিতে। কখনো ঢালু পাহাড়ি পথ উঠছে আমলকি গাছের ফল ভারানত শাখা প্রশাখার ছই ঘেঁষে। কখনো ফুল ছড়ানো উপত্যকা বেয়ে নামছে জল ভরা নালার দিকে। কালীপাহাড়ির শৃঙ্গ ঠেলে উঠছে ঘন বনের উপরে ভিসুভিয়াসের মোচাকৃতি শিখর দেশের মতো। সকালে গরুর গাড়ি ছাড়া হয়েছিল, সঙ্গে ছিল চিড়ে, চিনি, কলা, দই, পাকা পেঁপে, বাড়ির তৈরি ক্ষীরের সন্দেশ ও আচার। পথে জোগাড় করে নিলাম বড় বড় ডাসা আমলকি, পাকা বনডুমুর, কাঁচরাদাম শাক। বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না। সেদিন ভেবেছিলাম আজ এ বন যেন শেষ না হয়, শেষ হলেই তো এ মায়া ফুরিয়ে যাবে। আবার পড়বে লোকালয়, তখনই শুরু হবে ব্ল্যাক মার্কেট। খবরের কাগজ, হপ্তায় একদিন ভাত খেও না উপদেশ, উদ্বাস্তু সমস্যা। এই রকম মায়াজগতের মধ্য দিয়ে যতদিন চলে, চলুক গাড়ি। বেলা 12টা। একটা কি বন্য নদী বনের ছায়া ছায়ায় ছোট জলপ্রপাত তৈরি করে লাফাতে লাফাতে ছুটে চলেছে। বর্ষার উচ্ছল জলস্রোতে প্রাণবন্ত। বললাম সঙ্গীকে, কি নদী মশাই? কুয়েল নদীর শাখা। দক্ষিণ কুয়েল? নিশ্চয়। এই নদীর জলে একরকম পাথর পাওয়া যায়, বেশ সুন্দর রং। আপনাকে দেখাবো, মনে হবে হাইনিস জেড। আসুন আগে, একটা বড় পাথর আছে, তার উপর বসে খাওয়া দাওয়া করা যাবে। আপনি কতবার এসেছেন এদিকে? ভৈরবথানে সাধুজির সঙ্গে দেখা করতে 4 বার এসেছি। দেখবেন তিনি সাধারণ কেউ নন, ভক্তি হবে আপনার। সেই প্রকাণ্ড পাথরখানাতে একটা শতরঞ্চি বিছিয়ে আমরা বসে পড়লাম। ক্ষুধার উদ্রেক হয়েছিল। এ উক্তি আমাদের পেটের অবস্থার তুলনায় নিতান্ত অপ্রতুল ও অবাস্তব। ক্ষুধায় আমাদের পেটের ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল। এদেশের জলের গুণ আছে বটে। অগ্নিমান্দে ভুগছিলাম গত 1 বছর। ক্ষুধাবোধ একেবারে ছিল না। বেশ পেট ভরে চিড়ে, দই ও ফল খেয়ে ঝর্ণার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম। এবার অনেকটা পথ আমরা হেঁটে গেলাম, কেননা সবসময় গরুর গাড়িতে যাওয়া বড়ই কষ্টকর। ছায়াস্নিগ্ধ বনবীথিতে বন্য কুসুম ছড়িয়ে দিয়েছে ঠান্ডা বাতাসে। অলস হয়ে এসছে মধ্যাহ্নটি। এই দীর্ঘ অবকাশমুখর নিভৃত নির্জন অরণ্যপথে কুঞ্জবনে শুধু পাখির মেলা, শুধুই সাদা মেঘের উড়ে যাওয়া মাথার উপরকার নীল আকাশের মাঝখানে, শুধুই ঘুঘুর ডাক দূরে দূরে গাছপালার মগডালে। বর্ষার মেঘ উঠেনি তাই রক্ষে। একটা কথা আমার মনে হচ্ছিল, নাগরিক জীবন থেকে বহু দূরের এইসব বনপথ সম্পূর্ণ নিরাপদ। চুরি ডাকাতি এখানকার লোকেরা জানে না। সঙ্গী বললেন, এদের কাছে টাকার বাক্স রেখে যাবেন,
চেনেন না? চেনেন, এসে আবার নিয়ে যাবেন, আমি জানি। রাস্তাঘাটে মেরে ধরে নেয় না? রিভলভার নেই, হাত বোমা নেই, জিপ নেই? ওসব শোনেননি কখনো এরা, চুরিই জানে না। চলে কি করে এদের? চাষ তো তেমন দেখছি নে। বীরহুর জাত এদিকে বেশি। তারা বনের গাছে শিমের লতা তুলে দেয়, যেখানে সেখানে। ওই শিমই তাদের খাদ্য। অল্পে সন্তুষ্ট, খাটতে চায় না, টাকার মূল্য বোঝে খুব কমই। একটি বীরহুর পরিবারের পর্ণকুটির পড়ল পথের পাশে বনের আড়ালে। পুরুষ নেই, মেয়েরা উৎখুলে চির কুটছে, সুন্দর, মুখের হাসি পবিত্র সলজ্জ। ওদের ঘরের কাছে অন্য কোনো ঘর নেই, আছে দূরে দূরে। কোনো বাঙালির মেয়ে এই নিবিড় বনের মধ্যে এমন ধারা পর্ণকুটিরে একা ছেলেপুলে নিয়ে থাকতে পারবেন না একদিনও। ওদের সভ্যতা দুর্বল মন বাঘ ভালুকের ভয়ে আড়ষ্ট হয়ে যাবে একদিনে। হাতে পায়ে খিল লাগবে। সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে। এ কথার সত্যতা শহরে থেকে তত উপলব্ধি করা যাবে না। এক ট্রাম স্টপ থেকে অন্য ট্রাম স্টপ পর্যন্ত যেতে হয়, যেখানে লোকে ট্রামে উঠে। সেখান থেকে বুঝতে পারা যাবে না মুক্ত অরণ্য জীবনের সাহস, শক্তি, তেজ, কষ্ট, সহিষ্ণুতা। ভালো করে বুঝলাম সেটা আজ। অস্তদিগন্ত পাটল বর্ণের রঙে আকাশ রাঙিয়েছে। বনতরুর শীর্ষে শীর্ষে রাঙা আলো লতার দুলনে ছুপে ছুপে। এমন সময় ভৈরব থানে আমরা পৌঁছে গেলাম। সাথী বললেন, সঙ্গে মশারি আছে আমাদের? নেই। তবে মশা খুব? মনে হচ্ছে এখানে মশা আছে। চিনে ধূপ দু একটা সুটকেসে আছে, জ্বালাবো এখন? থাকবো কোথায়? একটা ঘর আছে, সেখানে কেউ থাকে না। গারোয়ানকে দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করিয়ে নেব। রান্না করা যাবে রাত্রে। খুব ভালো, এ তো একরকম পিকনিক। এখন মনে হচ্ছে বাড়ির মেয়েদের নিয়ে এলে খুব ভালো হতো। সামনের পূর্ণিমায় মেলা হবে এখানে। কলকাতা থেকে আপনার স্ত্রীকে নিয়ে আসুন, সে সময়ে চমৎকার হবে। সাধুজির সঙ্গে দেখা হবে না এখন? নিশ্চয়ই হবে। চলুন, ডেরা ঠিক করে নিয়ে তারপর ওখানে যাওয়া যাবে। বাসা ঠিক হয়ে গেল তখনই। বেশি পরিষ্কার করতে হলো না, কিন্তু ঘরের মেঝেতে গোটা কতক গর্ত দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এই বর্ষাকালে গর্ত যেখানে থাকে সেখানে বিষাক্ত সর্পের আড্ডা। কি করা যায়? আমার সঙ্গী বললেন, অত ভয় পাবেন না, রান্না তো শেষ করি আগে। মঙ্গল টুটু বলে একজন সাঁওতালের সঙ্গে কাঠের কথা বলতে সে কাঠ এনে দিতে রাজি হলো। 4 পয়সা মাত্র চুক্তি। আমাদের রান্নার সব কাঠ এনে দেবে। সেই বললে, কোন ঘরে রান্না করছিস তোরা? নাট মন্দিরে। কেন রে, ওটায় যাসনি? ঘাটুয়ালি বাংলায় যা। তোদের জন্যেই তো সাহেবের বাংলো খোলা থাকে, নিয়ে যাবো, চল সেখানে। মঙ্গল টুডু আমাদের কাঠও জল এনে দিয়ে রান্নায় সাহায্য করলে। ঘাটুয়ালি বাংলোয় আমরা গেলাম রান্নার খাওয়ার পরে। তখন সন্ধে হওয়ার পর ঘন্টা 2 কেটে গিয়েছিল। ঘাটুয়ালি বাংলোটি খড়ের ঘর বটে, কিন্তু সিমেন্টের মেঝে। চেয়ার টেবিল খাটিয়া সব সাজানো আছে, এমনকি জানালায় দরজায় পর্দা পর্যন্ত। শিমুল শালের ঘাটুয়ালি জমিদার গভর্নমেন্ট বন বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বাসের জন্য এই বাংলো ঘর করে দিয়েছেন এবং তার খরচে এটার মেরামত, পরিষ্কার ইত্যাদি চালু রেখেছেন। দয়া করে নয়, ঘাটুয়ালি আইন অনুসারে বাধ্য হয়ে। আমরা গভর্নমেন্টের কর্মচারী নই বটে, কিন্তু বাঙালি ভদ্রলোক, সুতরাং চলে। চৌকিদার তখনই সেলাম বাজিয়ে ঘর খুলে দিলে। এইবার সাধুজির সঙ্গে দেখা করতে যাবার জন্য আমরা বেরুলো। মঙ্গল টুডু আমাদের সঙ্গে ছিল। সে আমাদের জানালে, সাধু খুব বড়, মৌন থাকেন দিনে, রাত্রে কথা বলেন। সাধু দেখে বিস্মিত হলাম। প্রায় 70-এর কাছাকাছি বয়স হবে। আবক্ষ বিলম্বিত, শ্বেত শ্বশ্রু, গলায় তুলসীর মালা, হৃষ্টপুষ্ট নাদুস নুদুস দেহ, পিতৃস্নেহভরা শান্ত বড় বড় চোখ দুটি। বাঙালি সাধু, মানভূম জেলায় বাড়ি ছিল। 17 বছর বয়স থেকে উদাসী, গৃহত্যাগী। সব খোলাখুলি বললেন আমাদের কাছে। সাধুজি বসেছিলেন একটা সুপ্রাচীন বিশাল শালতরুর গুড়ি ঘেঁষে খুব বড় ও চওড়া একখানা মসৃণ শিলাখণ্ডের উপর। শুক্লা নবমী তিথির জ্যোৎস্না ডালপালার ফাঁকে উনার আসনে এসে পড়েছে। কুশল পাহাড়ের শৈলশ্রেণী ভৈরব থানকে চারিদিকে ঘিরেছে বহু পুরাতন পাথরের চাই। সব যেন এখানে সুপ্রাচীন। প্রাচীন সাধুজি, প্রাচীন শালবৃক্ষ, প্রাচীন শিলাসন, প্রাচীন অরণ্যভূমি। মনে হলো এই পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি না।
থেকে যাই এখানেই, ঋষি সাধু প্রবক্তাদের জ্যোতির্বাহিনী এখানেই। এ জিনিস আর কোথাও পাব না। সুন্দরগড় রাজ্যের এই সুদূর বনভূমিতে যে বৃদ্ধ পিতৃবৎ স্নেহশীল ব্রহ্মজ্ঞ ঋষির পাদমূলে এসে আজ পৌঁছেছি, তিনি মনে শান্তি এনে দেবেন। পথে ঘাটে এই দুর্লভ জিনিসের সন্ধান মেলে না। আরও মুগ্ধ হলাম যখন সাধুজি ঈশোপনিষদের একটি শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, কবীর মনীষী পরিভূ স্বয়ম্ভূ। শ্লোকটির মধ্যেকার কবি কথাটার অর্থ বৃদ্ধ। সাধুর মুখের সেই গম্ভীর মধুর বাণী আজও কানে বাজছে। কবি তিনি বটেন। আর এখানে বসে বসে দেখছি এই শালগাছটাতে ফুল ফুটে, বর্ষাকালে পাহাড়ে ময়ূর ডাকে, ঝর্ণা দিয়ে জল বয়ে যায়, তখন ভাবি তিনি কবিই বটে। আমি কিছু পাইনি বাবা, যা দেখছ সব বাইরের, ভেতরের জ্ঞান কিছু হয়নি। তবে দেখতে চেয়েছি তাকে, তার এই কবিরূপ দেখে ধন্য হয়েছি। এসব বছর 7 আগেকার কথা। আবার কলকাতা শহরে দুবেলা নিয়মিত অফিস করছি। অর্থের সচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতি বছর বেরিয়ে যাব বেড়াতে। সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম, বড় লোকের বাড়ির পার্টি। অনেক বড় লোকের আনাগোনা দেখলাম। ক্রাইসলার হাঁকিয়ে, বুইক হাঁকিয়ে, মিনার্ভা হাঁকিয়ে, বেশ সুন্দর সব চেহারা, কেতাদুরস্ত সাজগুজ। কিন্তু এত শিক্ষিত সম্ভ্রান্ত অবস্থাপন্ন লোকের সম্মেলনে সেদিন যা আশা করে গিয়েছিলাম তা পেলাম কই? শুধুই শুনলাম বৈষয়িক কথাবার্তা। যেমন দেওঘরের বাড়িটাতে এবার যাওয়া হলো না, বড় ছেলের ইচ্ছে আরও কিছু ফার্নিচার কিনে পাঠিয়ে দিলাম। কেউ গেল না গতবার, এবারও না। ওটা আর রাখবো না, আমার তো নিজের সময় নেই যাওয়ার, ছেলেরাও যেতে চায় না। বিশেনলাল দালাল 40,000 দর দিয়েছিল মার্চ মাসে। আমার স্ত্রীর ইচ্ছে নয় বাড়ি বেচি, অথচ যাওয়াও হয় না। আপনার রিজেন্ট পার্কের জমিটাতে কিছু করলেন? হ্যাঁ, প্ল্যান স্যাংশন করতে দেওয়া হয়েছে। 80,000-এর উপর এস্টিমেট দিয়েছে বাগচি। ওরাই করবে। পি ঘোষালের বাড়িটা তো বাগচিই করলো, চমৎকার করেছে। অথবা অন্য কোনো কথা। তারপর চলল নানা রকম বিশ্লেষণ। সেই বৈদ্যুতিক আলোয় আলোকিত সুবেশ সুশিক্ষিত ভদ্র জনসমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ের সেই প্রাচীন সাধুর কথা। তার সেই সুন্দর সরল বাণী নির্জন বনানে ঘেরা বটতলাটিতে যা সে রাত্রে উচ্চারিত হয়েছিল। এখানে বসে আবার তারই স্মৃতি জেগে উঠল অতীত দিনের দ্রুত আধো ভোলা আধো মনে পড়া কোনো মধুর গানের একটি চরণের মতো। আরেকটি কথা তিনি বলেছিলেন, কি অদ্ভুত লাগছিল সেটা, সেই ভরা ভাদরের বেতসকুঞ্জ ও শালবিথির পরিবেষ্টনীতে